হোম অফ ক্রিকেটে অবশেষে কাঙ্ক্ষিত সেই জয়, যেই জয়ের প্রত্যাশায় বাংলাদেশ ছিল অনেক দিন ধরে। পাকিস্তানের বিপক্ষে টানা 12টি টি-20 ম্যাচে বাংলাদেশ দল হেরেছে এবং 9 বছর কোনো জয় পায়নি এই দলটির বিপক্ষে। যদিও আপনারা বলতে পারেন যে 2023 সালের শেষ দিকে চীনের হ্যাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান কাপে বাংলাদেশ দল হারিয়েছিল পাকিস্তানকে, সেটিও ইন্টারন্যাশনাল ম্যাচ। তবে দুই দলেরই কিন্তু মূল জাতীয় দল খেলেনি, খেলেছে দ্বিতীয় সারির দল। কিন্তু যেহেতু এশিয়ান গেমস অনেক বড় প্রতিযোগিতা, সেই কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সেই ম্যাচটিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছিল, যার কারণে বাংলাদেশ একটি জয় কিন্তু পেয়েছে। তবে পাকিস্তানের মূল দলের বিপক্ষে বাংলাদেশের মূল দল অর্থাৎ মূল জাতীয় দল 2016 সালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে। তারপরে 9টি বছর কেটে গেছে, 12টি ম্যাচ খেলেছে দুই দল, কিন্তু বাংলাদেশ একবারও জিততে পারেনি। বরং সর্বশেষ যে পাকিস্তান সফরে বাংলাদেশ দল খেলেছে, সেই সফরে বাংলাদেশ দল 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তানের মাটিতে। টি-20 সিরিজে এই হোয়াইট ওয়াশ হওয়ার বেদনা নিয়ে বাংলাদেশ দল কিন্তু টানা 5টি হারের একটি বেদনা নিয়ে শ্রীলঙ্কা সফরে যায় এবং শ্রীলঙ্কা সফরে কিন্তু প্রথম ম্যাচটি হারে, অর্থাৎ টানা 6টি টি-20 হারে। এরপরে কিন্তু টানা 2টি টি-20 জিতে শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরণীয়ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল এবং প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে 2-1 ব্যবধানে সিরিজ জেতে। যে কোনো ফরম্যাটে কিন্তু প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের যে প্রাপ্তি, সেই প্রাপ্তিতে বাংলাদেশ দল নিজেদের হোম অফ ক্রিকেটে সেই মিরপুরে 9 বছর পরে আবার আরেকটি জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে এবং পাকিস্তানকে হারিয়েছে 7 উইকেটের বড় ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে এটি বল বাকি থাকার হিসেবে কিন্তু সবচেয়ে বড় জয় বাংলাদেশের, কারণ এর আগে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে 22 বল হাতে রেখে 5 উইকেটে জিতেছিল, সেটি কিন্তু 2016 সালে। এরপরে কিন্তু এবারে 27 বল বাকি রেখে জিতেছে। পাকিস্তান দলকে বাংলাদেশ দল ব্যাটিং করতে পাঠায় এবং অধিনায়ক লিটন কুমার দাস টানা 9 টি-20 ম্যাচে টস হেরেছেন। তিনি টস হারছিলেন এবং ম্যাচ হারছিলেন, সেই সঙ্গে ভাগ্যটা যেন তার পক্ষে কোনোভাবেই কথা বলছিল না। অবশেষে মিরপুরে এসে তিনি টস জিতলেন টানা 9 ম্যাচ পর, অর্থাৎ 10ম ম্যাচে এসে টস জিতলেন এবং টস জিতে তিনি কিন্তু এই উইকেটে যা সিদ্ধান্ত নেওয়ার কথা এবং খুবই ভালো একটি টস জিতেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়াটা কিন্তু সুপ্রসন্ন হয়ে এসেছে, খারাপ সময় পেরিয়ে একটি ভালো সময় নিয়ে এসেছে, সেটি কিন্তু বলা হচ্ছিল। তার প্রমাণ কিন্তু আজকে মিরপুরে পাওয়া গেছে এবং মিরপুরে কিন্তু বাংলাদেশ দল টস জিতেছে। প্রথমেই টস ভাগ্যে জয়ী হয়েছেন লিটন কুমার দাস। এরপরে পাকিস্তানকে 110 রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ 19.3 ওভারে এবং এটি কিন্তু বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-20তে সর্বনিম্ন স্কোর। আর সেই সর্বনিম্ন স্কোরে গুটিয়ে দেওয়ার পরে তখন মনে হচ্ছিল যে যাচ্ছে তাই অবস্থা, কিন্তু বাংলাদেশ দল যখন ব্যাটিং করেছে তখন মনে হয়েছে যে এই উইকেটেও রান করা সম্ভব এবং 150 রানের উইকেট টি-20 ফরম্যাটে কিন্তু খুব খারাপ উইকেট সেটি বলা যাবে না, কারণ বাংলাদেশ দল এই রান তারা করতে নেমে 15.3 ওভারে 3 উইকেটে 112 রান তুলেছে। অর্থাৎ আরও যদি 4.5 ওভার ব্যাটিং করার সুযোগ পেত বাংলাদেশ দল, তাহলে হয়তোবা আরও 40 কিংবা 50 রান হওয়ার সম্ভাবনা ছিল। সেই ক্ষেত্রে কিন্তু 150+ রান কিন্তু করতে পারত বাংলাদেশ দল। তার মানে এই উইকেটটা যে একেবারেই খারাপ ছিল তা নয়, বরং পাকিস্তান দলের ব্যাটাররা কিন্তু এই উইকেটটা রিড করতে পারেননি। সেই সঙ্গে বাংলাদেশের বোলাররাও কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে মিরপুরের উইকেটে দুর্বার মুস্তাফিজুর রহমান, তিনি কিন্তু বাংলাদেশের পক্ষে টি-20 ফরম্যাটে 4 ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার একটি রেকর্ড গড়েছেন। এর আগে 4 ওভার বোলিং করে 7 রান করে দিয়েছিলেন রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। মুস্তাফিজ এবার 4 ওভারে মাত্র 6 রান দিয়েছেন, 2টি উইকেট নিয়েছেন। এছাড়া ডানহাতি পেসার তাসকিন আহমেদ কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে বাদ পড়েছিলেন, তিনি ফিরেছেন এবং তিনি ফিরে জ্বলে উঠেছেন। 3 ওভার 3 বলে 22 রান দিয়ে 3টি উইকেট দখল করেছেন তিনি। আর এই কারণেই কিন্তু পাকিস্তান বেশি এগুতে পারেনি। ফখর জামানের জন্য ভালো প্রত্যাবর্তন হয়েছে, তিনি ফিরেছেন এবং 34 বলে 44 রানের একটি ইনিংস খেলেছেন। বলা যেতে পারে যে হার্ট ফাউট একটি ইনিংস, আর কেউ কিন্তু বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। 34 বলে 44 রানের এই ইনিংসে তিনি 6টি 4 একটি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া শেষ দিকে আব্বাস আফ্রিদি, তিনি মূলত বোলার, তিনি কিন্তু 3টি ছক্কা হাঁকিয়ে 24 বলে 22 রানের একটি ইনিংস খেলেছেন, যার কারণে কিন্তু পাকিস্তানের দলীয় স্কোর 100 পেরিয়ে গেছে এবং 110 রানে তারা থেমেছে। পরে বাংলাদেশ দল কিন্তু প্রথম ওভারে উইকেট হারিয়েছিল তানজিদ হাসান তামিমের, কিন্তু পরবর্তীতে আরেক বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন এমন দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন এবং ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নিয়েছেন মাত্র 34 বলে 56 রানে অপরাজিত থাকেন এবং বাংলাদেশ দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। তার সঙ্গে কিন্তু তৃতীয় উইকেটে দারুণ একটি জুটি করেছিলেন তাওহিদ হৃদয়, যদিও তিনি একটু দেখে শুনে এবং খুবই সতর্কভাবে খেলেছেন। 37 বলে 36 রানের একটি ইনিংস, কিন্তু সেই ইনিংসটি পারভেজ হোসেন ইমনকে যে সঙ্গ দিয়েছেন, সেই কারণে কিন্তু বাংলাদেশ দল জয়ের ভিত পেয়ে যায় এবং এই মামুলি সংগ্রহ বাংলাদেশ দল কিন্তু 27 বল বাকি থাকতেই অর্থাৎ 15.3 ওভারে পেরিয়ে যায় 3 উইকেট হারিয়ে। লিটন কুমার দাস অবশ্য আবারও ব্যর্থ হয়েছেন, কিন্তু শুরুতেই 2 উইকেট হারানোর পরে বাংলাদেশ দল বিচলিত হয়নি এবং খুবই দুর্দান্ত ব্যাটিং করেছেন পারভেজ হোসেন ইমন, কারণ 5টি ছক্কা তিনি হাঁকিয়েছেন। এইরকম একটি উইকেটে, এরকম একটি ম্যাচে, লো স্কোরিং ম্যাচে 5টি ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং 2টি ছক্কা কিন্তু হাঁকিয়েছেন তাওহিদ হৃদয়। তার মানে খুব ভালো ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটাররা, এটি নিঃসন্দেহেই বলা যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ দল একটি দুর্দান্ত জয় পেয়েছে এবং 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে। সবচেয়ে বড় কথা, পাকিস্তানের বিপক্ষে টানা যে হারের একটি গ্লানি, সেই গ্লানি থেকে বাংলাদেশ দল মুক্তি পেয়েছে শুধুমাত্র বাংলাদেশের ব্যাটিং বোলিংয়ে এরকম দুর্দান্ত পারফরমেন্সে। তো এখন
আরও দুটি ম্যাচ বাকি রয়েছে, এই দুটি ম্যাচও কিন্তু এই মিরপুরেই হবে 22 এবং 24 জুলাই। সেই দুটি ম্যাচে বাংলাদেশ দল এরকম যদি খেলতে পারে সেই ক্ষেত্রে হয়তো বা সিরিজটাও জিতে নিতে পারবে পাকিস্তানের বিপক্ষে। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত 23 ম্যাচ খেললো বাংলাদেশ দল, মাত্র কিন্তু 4টি জয় পেল বাংলাদেশ দল, বিপরীতে 19টি জয় কিন্তু পাকিস্তানের রয়েছে। তো এইবারে সুযোগ সেই ব্যবধানটা আর একটু কমানোর এবং আরও কিছু জয় তুলে নেওয়ার। দেখা যাক বাংলাদেশ দল কি করে। শুভকামনা বাংলাদেশ দলকে।